প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। পেসমেকার একাডেমিক এন্ড অ্যাডমিশন প্রোগ্রামের আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি আসিফ ভাই। আমি আজকে তোমাদের সাথে কথা বলবো তোমাদের এসএসসি রসায়নের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে। এই ক্লাসটা তোমাদের এসএসসি 26, 27 বা পরবর্তী যে ব্যাচগুলো আছে সবার জন্য কি হবে, ক্লাসটা প্রযোজ্য হবে। আর আমি এই ক্লাসে তোমাদের A to Z তোমার বইয়ে যা আছে একেবারে বইয়ের প্রত্যেকটা এই ক্লাসটা করার মাধ্যমে যাদের এই চ্যাপ্টারে এমসিকিউ প্রবলেম আছে তোমাদের এই প্রবলেমটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রত্যেকটা অংশই এক একটা এমসিকিউ সলভ করার মাধ্যমে যে চারটা অপশন আছে, চারটা অপশন কেন হইলো বা বইয়ের যে লাইনগুলো আছে এগুলো কি করবো দেখানোর চেষ্টা করব। আর আমাদের পেসমেকারের পক্ষ থেকে আজকের পর থেকে আমি প্রায় তোমাদেরকে রেগুলার বিভিন্ন টপিকের উপর লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। যেমন আজকে আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের এমসিকিউটা সলভ করে দিব। তারপরে যেহেতু এটা একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, তারপরে এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে আমি ম্যাথগুলো তোমাদেরকে একটা ক্লাসে দেখাই দিব। তারপরে সুবিধাজনক অন্য আরেকটা সময় হয়তো আমি এই চ্যাপ্টারের যে সিকিউ গুলো আছে প্রত্যেকটা সিকিউ তোমাদেরকে ইনশাআল্লাহ ধরে ধরে করিয়ে দিব। যেহেতু 26 ব্যাচের তোমাদের এখন প্রিটেস্ট পরীক্ষা চলতেছে, প্রায় সবারই এই শর্ট সিলেবাসে বলো বা প্রিটেস্ট পরীক্ষার সিলেবাসে এই চ্যাপ্টারটা আছে। তার মানে এই ক্লাসটা করার মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টারের যত প্রবলেম আছে আশা করি প্রবলেমটা কি ক্লিয়ার হয়ে যাবে। আর মূলত আমরা প্রথমে যে লাইভ ক্লাসগুলো নিব এগুলো হচ্ছে 26 ব্যাচের যে শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে প্রথমে এগুলো কভার করে তারপরে বাকি চ্যাপ্টারগুলো 27 ব্যাচের জন্য বাকি চ্যাপ্টারগুলো আমরা কি করব দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা অনেক কিছু নতুন শিখতে পারবে। ক্লাস শুরু করার আগে সবাই আমাকে একটু কনফার্ম করো যে আমার কথা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা বা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, একটু কমেন্টে জানাও আমাকে ব্যাপারটা। তারপরে আমি ক্লাসটা শুরু করে দেব। একটু কমেন্টে তোমরা আমাকে রেসপন্স করো। একটু আমাকে কমেন্টে জানাও তোমরা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা বা আমার ভয়েস ক্লিয়ার কিনা। তারপরে আমি এই চ্যাপ্টারটা শুরু করে দেব। জারিফ বলতেছে সব ঠিকঠাক, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আরো তো একজন একটু কনফার্ম করো আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা বা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, যেহেতু সব ঠিকঠাক আছে তাহলে চলো আমরা শুরু করি। আশা করি আজকের এই ক্লাসটার মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টারের যত এমসিকিউ রিলেটেড যত প্রবলেম আছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের এমন ভাবে পড়াবো যাতে তোমার বইয়ের ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে আমার এই এমসিকিউ গুলো সলভ করার মাধ্যমে যাতে প্রত্যেকটা লাইন কি হয় তোমার প্রবলেম সলভ হয়ে যায়। ঠিক আছে, চলো শুরু করি। দেখো এখানে আমার 1 নাম্বার যে কোশ্চেনটা আছে, দেখো এখানে বলা আছে আমাদের শরীরে কত ধরনের কি আছে, মৌল আছে। তার মানে আমরা একটা কথা জানি যে 2016 সালের আইইউপ্যাকের তথ্য মতে, কিসের তথ্য মতে, আইইউপ্যাকের পূর্ণরূপটা আমরা কি জানি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই আইইউপ্যাকের তথ্য মতে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কতগুলা বলো, 118টি। এই 118টি মৌলের মাঝখানে 98টা মৌল আমরা কি করি বলতো, প্রকৃতিতে পাই। 98টা মৌল আমরা প্রকৃতিতে বা নেচারে পাওয়া যায়। আর দেখো তার মানে বাকি রইল কয়টা বলতো, 20টা। এই 20টা মৌল আমাদের কি কোথায় প্রস্তুত করতে হয় বলতো, গবেষণাগারে প্রস্তুত করতে হয়। গবেষণাগারের ইংরেজিটা যদি আমি একটু বলতে চাই আমরা কি বলি বলতো, ল্যাবরেটরি বলি। তার মানে বাকি 20টা কোথায় প্রস্তুত করতে হয়, গবেষণাগারে বা ল্যাবরেটরিতে। আর গবেষণাগারে বা ল্যাবরেটরিতে আমরা যে মৌলগুলা প্রস্তুত করি সেই মৌলগুলাকে বলে হচ্ছে কৃত্রিম মৌল। তার মানে যদি বলে কৃত্রিম মৌলের সংখ্যা কত, অ্যান্সার কয়টি বলতো, 20টি। আর এই মৌলগুলোর মাঝখানে আমাদের হিউম্যান বডিতে পাওয়া যায়, যে মানুষের শরীরে প্রাপ্ত মূল সংখ্যা এটা কয়টা পাওয়া যায়, 26টি। তার মানে দেখো প্রথমটাতে আমার অ্যান্সার হবে যে আমাদের শরীরে কত ধরনের মৌল পাওয়া যায়, কত ধরনের মৌল পাওয়া যায় বলতো, 26টি মৌল পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আসে কিন্তু এইগুলাও কিন্তু আসতে পারে। যেমন দেখো প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতগুলা বলো, 98টা। যদি বলে কৃত্রিম মৌলের সংখ্যা কতটি বা গবেষণাগারে কতটুকু মৌল প্রস্তুত করতে হয়, তার মানে অ্যান্সার দিতে হবে কি বলতো, 20টি। ক্লিয়ার?
তার মানে দেখো এটার মাধ্যমে আমাদের 1 নাম্বার আর 3 নাম্বার কি হয়ে গেছে। আচ্ছা দেখো তারপরে দেখো এরপরের কোশ্চেনটা যদি আমি খেয়াল করি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি, তার মানে কি মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণিকাকে বলি কি আমরা বলতো পরমাণু। আর যদি বলে অণু কাকে বলে, অণুর ক্ষেত্রে বলি হচ্ছে আমরা মৌলিক ও বা যৌগিক। মৌলিক ও যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণিকাকে আমরা কি বলি বলতো অণু বলি। যেমন পরমাণুর ক্ষেত্রে আমি কি বলতে পারি, কার্বন একটা পরমাণু, হাইড্রোজেন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু। আমি যদি অণুর কথা বলি এই যে দেখো নাইট্রোজেন একটা অণু, H2O বলতে কি বলতো পানির একটা অণু বোঝাচ্ছে। ক্লিয়ার? আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। তারপরে দেখো এরপরের কোশ্চেনটা যদি একটু খেয়াল করো, কোনটি যৌগিক পদার্থ, তার মানে দেখো লোহা। লোহার ক্ষেত্রে আমরা জানি কি বলতো তার প্রতীকটা কি জানি বলতো Fe। রূপার ক্ষেত্রে আমরা কি জানি বলতো Ag। সালফারে আমরা কি তারা প্রকাশ করি S। আর এইখানে যে ব্যাপারটা এই মোম হচ্ছে কি, মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন। মোম হচ্ছে একটা কি কার্বন বলো, হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কি যেখানে কি থাকে বলতো কার্বন এবং কি থাকে হাইড্রোজেন থাকে। আর একাধিক মৌলিক পদার্থ মিলে কি গঠিত হয়, যৌগিক পদার্থ গঠিত হয়। তার মানে এখানে যৌগিক পদার্থ বলতে आंसरটা কি হবে বলতো মোম কিন্তু হবে आंसर। ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো কিছু প্রতীক বা সংকেত রিলেটেড তোমাদের কিছু কোশ্চেন আসে। যেমন দেখো টিনের প্রতীক কি, মানে আমরা জানি কিন্তু প্রতীক সমূহ কিন্তু মূলত 3টা ভাষা থেকে আসছে। দেখো এখান থেকে পরীক্ষায় মাস্ট একটা এমসিকিউ আসে, প্রত্যেক বছর আসে। দেখো আমরা কিন্তু এরকম বলি প্রতীক সমূহ মূলত 3টা ভাষা থেকে কিন্তু আসে। একটা হচ্ছে আরবি ভাষা, একটা হচ্ছে ইংরেজি ভাষা, আর আরেকটা কি ভাষা বলো ল্যাটিন ভাষা। যদিও আরবি ভাষার কথা তোমাদের বইয়ে এরকম ভাবে বলা নাই, কিন্তু তুমি একটু মনে রাখবা যে আরবি ভাষা থেকে 2টা প্রতীক আসছে। একটা হচ্ছে বোরন, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বি দ্বারা প্রকাশ করি। আর আরেকটা হচ্ছে জিরকোনিয়াম। একটা হচ্ছে বোরন আর আরেকটা কি জিরকোনিয়াম, যেটাকে আমি কি দ্বারা প্রকাশ করি, জেটার দ্বারা প্রকাশ করি। আর আমি আজকের ক্লাসটা এমন ভাবে নিব শুধুমাত্র একটা এমসিকিউ মানে একটা এমসিকিউ সলভ না, এখানে যে 4টা অপশন আছে 4টা অপশনের কোনটা কেন হইলো বা এই রিলেটেড তোমার বইয়ে কি তথ্য আছে আমি প্রত্যেকটাই কি করবো বোঝায় দেওয়ার চেষ্টা করবো। ইংরেজি ভাষায় অনেক আসছে, ল্যাটিন ভাষাগুলোর ক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে। যেমন সোডিয়াম ল্যাটিন ভাষা থেকে আসছে, ওর ল্যাটিন নামটা কি বলতো নেট্রিয়াম। পটাশিয়াম কোন ভাষা থেকে আসছে বলো ল্যাটিন ভাষা থেকে, পটাশিয়ামের ল্যাটিন নামটা কি ক্যালিয়াম। সিলভারও ল্যাটিন ভাষা থেকে আসছে, ওর ল্যাটিন নামটা কি আর্জেন্টাম। আয়রন কোন ভাষা থেকে আসছে, ল্যাটিন ভাষা থেকে আসছে, ওর ল্যাটিন নামটা কি বলতো ফেরাম। টিন এসএন ল্যাটিন ভাষা থেকে আসছে, ওর ল্যাটিন নামটা কি বলতো স্টেনাম। তারপরে আমি যদি বলি অ্যান্টিমনি কোন ভাষা থেকে আসছে, ল্যাটিন ভাষা থেকে, অ্যান্টিমনি ল্যাটিন নামটা কি বলো স্টিবিয়াম। ঠিক আছে ক্লিয়ার। তারপরে দেখো আমি যদি এরকম বলি লেড কোন ভাষা থেকে আসছে, ল্যাটিন ভাষা থেকে, লেডের ল্যাটিন নামটা কি প্লাম্বাম। মার্কারি, তারপরে দেখো মার্কারি কোন ভাষা থেকে, ল্যাটিন ভাষা থেকে, ওর ল্যাটিন নামটা কি হাইড্রোজিরাম বলি আমরা। দেখো এরকম কিন্তু আরো অনেকগুলা কিন্তু আচ্ছা। যেমন আমি যদি গোল্ডের কথা বলি, তার মানে কি গোল্ডের ল্যাটিন নামটা কি, গোল্ডের ল্যাটিন নামটা হচ্ছে কি ওরাম। তাহলে দেখো এমসিকিউ গুলো একটু সলভ করি আমরা। যে টিনের ল্যাটিন প্রতীক কি বললাম, এই যে টিনের ল্যাটিন প্রতীক কি বলতো, এই যে দেখো টিন কি এসএন। দেখো এসবি মানে কি, এটা হচ্ছে অ্যান্টিমনি মানে স্টিবিয়াম। তারপরে দেখো পিবি, পিবি মানে কি লেড, লেডের ল্যাটিন নামটা কি বলতো প্লাম্বাম। দেখো আর এইখানে কি আসছে বলতো টাইটেনিয়াম, টাইটেনিয়াম তো ইংরেজি ভাষা থেকে আসছে। দেখো অ্যান্টিমনি ল্যাটিন নাম কি, যে অলরেডি আমি কিন্তু লিখে রাখছি, অ্যান্টিমনি ল্যাটিন নামটা কি বলতো স্টিবিয়াম। ঠিক আছে। ইউ মানে কি গোল্ড, আর এসএন মানে তো টিন, একটু আগে আমরা দেখলাম। তারপরে দেখো টাংস্টেন, টাংস্টেন কোন ভাষা থেকে আসছে, ল্যাটিন ভাষা থেকে, যার প্রতীকটা কি বলতো ডব্লিউ, ওর ল্যাটিন নামটা হচ্ছে ওলফ্রাম। টাংস্টেনের ল্যাটিন নামটা কি বলতো ওলফ্রাম। তার মানে কি তুমি একটু কনফার্ম থাকো, মূলত প্রায় প্রত্যেকটা বোর্ডে কি হয় এই ল্যাটিন ভাষা থেকে কি হয় যে কোন প্রতীকটা ল্যাটিন ভাষা থেকে আসছে, এটা থেকে কি প্রত্যেক বছর কি আসে এমসিকিউ আসে। তার মানে টাংস্টেনের প্রতীক কোনটা হবে কি বলতো এই ডব্লিউ কিন্তু হবে, ওর ল্যাটিন নামটা কি ওলফ্রাম। আশা করি এমসিকিউ গুলা তোমাদের ক্লিয়ার। একটু কমেন্টে একটু তোমরা আমাকে জানাও যে আমার ক্লাস ঠিকঠাক তোমরা দেখতে পাচ্ছ কিনা বা কোনো প্রবলেম আছে কিনা, বা কারো যদি কোনো এমসিকিউ বুঝতে যদি কোনো প্রবলেম হয় জাস্ট একটু আমাকে বলতে পারো। আমি কি করবো তখন এটা আবার কি করবো রিক্যাপ করবো, বা এই চ্যাপ্টার রিলেটেড কোনো প্রবলেম থাকলে জাস্ট একটু তোমরা যদি কমেন্টস বক্সে বলো, তাহলে আমি কি করবো প্রবলেমটা তোমাদের সলভ করার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা চলো আমরা আরেকটু সামনের দিকে যাই। তাহলে আশা করি এই পেজের যে এমসিকিউ গুলো আছে তোমাদের কাছে প্রত্যেকটাই কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা তাহলে চলো আমরা পরের স্লাইডে যাই।
তারপরে যে কোশ্চেনটা আছে যে কোন মৌলের প্রতীক ল্যাটিন ভাষা থেকে আসছে, তার মানে দেখো কোন মৌলের প্রতীক কোন ভাষা থেকে ল্যাটিন, তার মানে একটু আগে আমরা পড়ে আসছি সোডিয়ামের ল্যাটিন নামটা কি বলতো নেট্রিয়াম, কিন্তু এই এন বলতে কি নাইট্রোজেন, নিকেল, ম্যাঙ্গানিজ এগুলো কোন ভাষা থেকে আসছে, ইংরেজি ভাষা থেকে আসছে, তার মানে এটা হবে কি বলতো এন। তারপরে দেখো ইলেকট্রনের আদানের পরিমাণ, তার মানে আমরা জানি কিন্তু পরমাণুর কণিকাগুলোকে আমরা মূলত কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে কিন্তু ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থায়ী কণিকা আর আরেকটা কি কণিকা অস্থায়ী কণিকা। একটা হচ্ছে কি কণিকা বলো স্থায়ী কণিকা, একটা হচ্ছে স্থায়ী কণিকা আর আরেকটা কি অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা আমরা জানি, স্থায়ী কণিকা কয়টা আছে বলতো তিনটা, এগুলা নিয়ে আমার বইয়ে মূলত ডিসকাশন আছে, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আরেকটা কি বলতো নিউট্রন। একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন আর আরেকটা কি নিউট্রন। এই তিনটাকেই পরমাণুর কি কণিকা বলে বলো স্থায়ী কণিকা বলে। তার মানে এই প্রত্যেকটার ক্ষেত্রে কয়েকটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে, তাদের ভর কত, তাদের আদান কত, ঠিক আছে। আমার একটা কথা বলতে পারে যে আপেক্ষিক ভর কত, আপেক্ষিক ভর, বা এরকমও বলতে পারে যে আপেক্ষিক কি আদান। দেখো আমরা জানি ইলেকট্রনের ভর কত জানি 9.11 into 10 to the power minus কত বলতো 28 কত গ্রাম, ওর আদান কত হয় -1.60 into 10 to the power minus কত বলতো 19 কুলম, ঠিক আছে। যদি বলে ওর আপেক্ষিক ভর কত, আপেক্ষিক ভর কত ধরি 0 ধরি, আর আপেক্ষিক আদান কত ধরি বলো মাইনাস। আমি যদি প্রোটনের কথা বলি ওর ভর হচ্ছে 1.673 into 10 to the power minus কত 24 গ্রাম, ওর আদান কত, ওর আদানটা পজিটিভ প্লাস 1.60 into 10 to the power minus কত বলতো 19 কুলম, ঠিক আছে। যদি ওর আপেক্ষিক ভর ধরি কত 1, যদি আপেক্ষিক আদান ধরি কত হবে বলতো +1। আর নিউট্রন ওরটাও কত প্রোটনের মতোই, শুধু হয় কত 1.675 into 10 to the power minus কত 24 কত গ্রাম। নিউটনটা কি নিরপেক্ষ, আদান নিরপেক্ষ, ওর আপেক্ষিক ভরটা কত ধরবো বলতো 1, আর যেহেতু ওর কি আদান নাই তার মানে কি আদান নিরপেক্ষ। তার মানে দেখো এই কোশ্চেনটাতে বলছে ইলেকট্রনের আদানের পরিমাণ কত হবে -1.60 into 10 to the power minus কত 19 কুলম। দেখো ইলেকট্রনের কি বল, এই যে দেখো এটাই তার কি বল প্রকৃত বল। দেখো ইলেকট্রনের প্রকৃত বল কত বলছে 9.11 into 10 to the power minus কত হবে বলতো 28 কত গ্রাম। নিউটনের প্রকৃত বল কত দেখো অলরেডি আমি লিখে রাখছি 1.675 into 10 to the power minus কত 24 গ্রাম। ইলেকট্রনের আপেক্ষিক বল কত, দেখো ইলেকট্রনের আপেক্ষিক বল কত, কত ধরে নেই আমরা 0, ক্লিয়ার। তার মানে কি এই যে আমি স্লাইডের এখানে যে কথাগুলো লিখছি এগুলা থেকে তোমার পরীক্ষায় কি হয় প্রায় কিন্তু এমসিকিউ আসে, তার মানে এগুলো একটু মাথায় রাখতে হবে তোমার। আর এই কথাটা মনে রাখতে পারো ইলেকট্রন কি আবিষ্কার করছিল, ইলেকট্রন আবিষ্কার করছিল হচ্ছে বিজ্ঞানী জে থমসন। প্রোটন কি আবিষ্কার করছিল, আমরা বলতে পারি যে প্রোটন আবিষ্কার করছিল কি রাদারফোর্ড। আর নিউটন আবিষ্কার করছিল কি চ্যাডউইক নামক একজন বিজ্ঞানী। কোন বিজ্ঞানী কোন কণাটা আবিষ্কার করছিল এগুলা একটু কি মাথায় রাখতে হবে। আর যদি বলে পরমাণুর স্থায়ী কণিকা কয়টা, তিনটা, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আরেকটা কি বলো নিউট্রন। দেখো তারপরে যদি আমি যাই বলছে যে নিচের কোন মৌলের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা কি বলতো সমান। তাহলে আমরা কিন্তু একটা কথা জানি এক্স হচ্ছে কি যে কোনো একটা মৌলের প্রতীক, ওর বাম প্রতীকের বাম পাশে পাদবিন্দুতে কে বসে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, শীর্ষবিন্দুতে বসে কি বলতো ভর সংখ্যা, আর ডান পাশে শীর্ষবিন্দুতে বসে আদানের পরিমাণ, এবং এরপরে কি দিতে হয় বলতো প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়। প্রথম যদি আমি খেয়াল করি অক্সিজেন, ওর পারমাণবিক সংখ্যা 8, ভর সংখ্যা কত বলতো 16, তার মানে প্রতীকের বাম পাশে পাদবিন্দুতে কে বসে পারমাণবিক সংখ্যা বসে, তার মানে এটাই কি তার কি সংখ্যা প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা কত 8, ক্লিয়ার। তারপরে দেখো আমি যদি ভর সংখ্যা বলি ওর ভর সংখ্যা কত বলতো 16 কিন্তু। আর আমরা জানি কি পরমাণু যদি আদান নিরপেক্ষ হয় তখন প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি হয় সমান হয়, তার মানে এখানে ইলেকট্রন সংখ্যাও কত আছে বলতো 8। আর আমরা জানি ভর সংখ্যা হচ্ছে কয়টা সংখ্যার যোগফল, দুইটা, একটা হচ্ছে প্রোটন আর একটা কি নিউট্রন। তার মানে আমি ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা মাইনাস করি তবে আমি কি সংখ্যা পাবো বলো নিউট্রন সংখ্যা পাবো। তার মানে এখানে ভর সংখ্যা কত 16, প্রোটন সংখ্যা কত 8, তার মানে ও নিউট্রন সংখ্যা আমি কত পাচ্ছি বলতো 8 পাচ্ছি কিন্তু। তার মানে কি আমি এইখানে যে প্রতীকগুলো দেওয়া আছে তার মধ্যে আমি দেখতেছি কি কার প্রোটন এবং প্রোটন, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা কার সমান বলতো অক্সিজেনের সমান। তুমি সোডিয়ামের কথা যদি চিন্তা করো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 21, ভর সংখ্যা কত 23, দেখো তার মানে কত প্রোটন সংখ্যা কত 11, ইলেকট্রন সংখ্যা 11, কিন্তু নিউট্রন সংখ্যা কত বলতো 12, তার মানে এটা তো হবে না। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা জানি কি বলতো 13 কত 27, তার মানে ওর প্রোটন সংখ্যা কত 13, ইলেকট্রন সংখ্যাও কত 13, নিউট্রন সংখ্যা কত বলতো 14, তার মানে এটাও কিন্তু হবে না।
আমি যদি ফসফরাসের কথা চিন্তা করি 15 কত 31, দেখো প্রোটন সংখ্যা কত 15, ইলেকট্রন সংখ্যাও 15, নিউট্রন সংখ্যা কত 31 মাইনাস 15 সমান কত বলো তো 16। তার মানে এটাও কিন্তু হবে না, তার মানে आंसर হবে কি অক্সিজেন। ঠিক আছে, তারপরে বলছে কোন প্রতীকটা দ্বারা মৌলের নিজস্ব সত্তা কি হয় বলো তো প্রোটন সংখ্যা। কি সংখ্যা, এই কথাটা একটু মনে রাখতে হবে। মৌলের পরিচিতি নিশ্চিত করে প্রোটন সংখ্যা, মৌলের পরিচিতি নিশ্চিত করে। তাহলে মৌলের পরিচিতি নিশ্চিত করে কোনটি বলো, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে যে কোনো মৌলের মৌলিক বৈশিষ্ট্য বলে। এটাও কিন্তু তোমাদের এডিশনাল কোশ্চেন কিন্তু দিতে পারে যে নিচের কোনটি কোন মৌলের মৌলিক বৈশিষ্ট্য, তার মানে কি প্রোটন সংখ্যা। ঠিক আছে, তাহলে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যায় কি হয় বলো, মৌলের পরিচিতি কি করে নিশ্চিত করে, এবং এটিকে যে কোনো মৌলের কি বলে মৌলিক বৈশিষ্ট্য বলে। তারপরে দেখো কোন মৌলের ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সংখ্যা কি সমান। আমি যদি ক্যালসিয়ামের কথা চিন্তা করি, ওর পারমাণবিক সংখ্যা কত বলো 20, ভর সংখ্যা কত 40, তার মানে দেখো ওর প্রোটন সংখ্যা কত 20, ইলেকট্রন সংখ্যাও 20, নিউট্রন সংখ্যাও কত বলতো 20। ক্লিয়ার, এটা হচ্ছে আমার आंसर। ক্লিয়ার, এটা আমি দেখাবো, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা আমি দেখাবো। দেখো আয়রন 26 56, পরমাণু নিউট্রন সংখ্যা কত, তার মানে আমরা কি জানি বলতো, এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা কি পাই, নিউট্রন সংখ্যা পাই। তার মানে কত, 56 থেকে 26 বাদ দিলে কত থাকবে বলতো 30 থাকবে, তার মানে এটার आंसर হবে কত 30। তাহলে এটা একটু খেয়াল করো, বলছে যে নিচের কোনটি ফ্লোরিনের একটি পরমাণুর ভর। নিচের কোনটি কি চাইছে এখানে, দেখো ফ্লোরিনের একটা কি বলতো পরমাণুর ভর। তাহলে এটা আমরা দুই ভাবে সলভ করতে পারবো। যেমন দেখো আমরা কিন্তু এই কথাটা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর সমান সূত্রটা হচ্ছে উপরে থাকে কি মৌলের একটি পরমাণুর ভর, উপরে থাকে মৌলের একটি পরমাণুর ভর, আর নিচে কি থাকে বলো, একটি কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশের ভর। এখন একটা বিষয় একটু খেয়াল করো, একটা কার্বন আইসোটোপের 12 ভাগের 1 অংশের ভরটা আমরা কত জানি 1.66 × 10⁻⁻24 না। এখানে চাইছে কি বলতো ফ্লোরিনের একটি পরমাণুর ভর, আর আমরা জানি কি ফ্লোরিনের পারমাণবিক ভর কত, আপেক্ষিক পারমাণবিক ভর কত 19 না। তার মানে উপরে কি থাকতেছে এখানে বলো, মৌলের একটি পরমাণুর কি ভর। তার মানে ফ্লোরিনের একটা পরমাণুর ভর যদি পাইতে চাই, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি বলতো আমার आंसरটা কি চলে আসবে। দেখো আমি একটু বের করি, 1.66 × 10⁻⁻24 ইনটু কত 19, তার মানে आंसरটা আসে হচ্ছে আমার 3.154 ইনটু 10⁻⁻ কত বলতো 23, তার মানে 15। এটার কাছাকাছি মান কোনটা, এই যে দেখো এটা হবে आंसर। বা তুমি কিন্তু এটা এইভাবেও নির্ণয় করতে পারো যে মৌলের একটি পরমাণুর ভর মানে কি নিউক্লিয়াসের ভর, আর নিউক্লিয়াসের ভর মানে কি প্রোটনের ভর প্লাস কি নিউট্রনের ভর। আমি যদি এরকম লিখি ফ্লোরিন কত 9 এখানে প্রোটন আছে কয়টা বলতো 9টা প্রোটন, ঠিক আছে, আর ইলেকট্রন আছে এখানে নিউট্রন কয়টা আছে বলতো 10টা নিউট্রন, তার মানে কি 9টা প্রোটনের যদি প্রোটনের ভরটা দ্বারা গুণ করি 1.673 × 10⁻⁻24 প্লাস 10 ইনটু নিউট্রনের ভর কত 1.675 ইনটু 10⁻⁻ কত বলতো 24। এটা ক্যালকুলেশন করে আমি কি এই সেম ভ্যালুটাই কিন্তু পাবো। তার মানে কি কোন মৌলের একটি পরমাণুর পর এটা কিন্তু আমি দুইটা সিস্টেমে কি করতে পারি বের করতে পারি। ক্লিয়ার, তার মানে এই স্লাইডটা আমাদের শেষ। দেখো তারপরের স্লাইডটাতে আমি যদি যাই একটু দেখো, আচ্ছা এই 3 নাম্বার স্লাইড আমাদের শেষ। এখন আমরা 4 নাম্বারটাতে একটু যাব। দেখো বলছে যে বোর পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছিল। তার মানে তোমাদের বইয়ে কিন্তু দুইটা পরমাণু মডেল আছে, একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর একটা কি বোর পরমাণু মডেল। 1911 সালে যে পরমাণু মডেলটা প্রকাশিত হয়েছিল এটা কি বলতো বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল, আর নিলস বোরের পরমাণু মডেলটা কত সালে আবিষ্কৃত হয়েছিল বলতো 1913 সাল। ক্লিয়ার কথা। আবার 1913 সাল রিলেটেড তোমাদের বইয়ে কিন্তু আরেকটা ইনফরমেশন আছে চতুর্থ অধ্যায়ে। কি করছিল বিজ্ঞানী হেনরি মোসলে 1913 সালে কি করছিল পারমাণবিক সংখ্যা আবিষ্কার করছিল। তাহলে এটাও কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে আসে, মনে রাখতে পারো একটু। দেখো এইখানে বলা আছে, দেখো কিউ প্রতীকের বাম পাশে পাদবিন্দুতে পারমাণবিক সংখ্যা কত 19। তার মানে এখানে কোন মৌলের কথা বলা হয়েছে এটা বলো তো পটাশিয়াম। বলছে পটাশিয়ামের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। কি নির্ণয় করো? কৌণিক ভরবেগ। তাহলে দেখো পটাশিয়ামের কোন ইলেকট্রনের জন্য শেষ ইলেকট্রনের জন্য আমি যদি ইলেকট্রন বিন্যাসটা করি হবে কত 1s2 2s2 2p কত 6 3s2 3p কত 6 4s কত 1। তার মানে খেয়াল করো ওর সর্বশেষ ইলেকট্রনটা কোন শক্তি স্তরে প্রবেশ করছে 4 নাম্বার শক্তি স্তরে। কার মান বের করতে হবে কৌণিক ভরবেগ। কি জানি আমরা কৌণিক ভরবেগ সমান mv = nh বাই কত বলো 2π। এখানে কয় নাম্বার শক্তি স্তরে প্রবেশ করছে 4 নাম্বার, এর মানটা কত 4 h, নিচে কত 2π।
ঠিক আছে, তার মানে যদি কাটাকাটি করি 2 দুগুণে কত 4, তার মানে অ্যানসারটা হবে কত 2h বাই কত বলো তো পাই। এটা কিন্তু ময়মনসিংহ বোর্ডে আসছিল 2-1 বছর আগে। অ্যানসারটা হবে কত বলো 2h বাই কত পাই। তারপরে দেখো ইলেকট্রনের ঘূর্ণনের ফলে পরমাণু স্থায়ী হয় না, এই তত্ত্বটিকে প্রদান করছিল বিজ্ঞানী কি বলতো ম্যাক্সওয়েল কিন্তু প্রদান করছিল। এটাই তার কি তত্ত্ব বলতো তাড়িৎ-চুম্বক তত্ত্ব। ম্যাক্সওয়েলের কি তত্ত্ব বলো তাড়িৎ-চুম্বক তত্ত্ব। যদি বলে কত সালে প্রকাশিত হয়েছিল 1864 সালে। ক্লিয়ার কথা। তার মানে ইলেকট্রনের ঘূর্ণনের ফলে পরমাণু স্থায়ী হবে না, এটা কার তত্ত্ব বিজ্ঞানী ম্যাক্সওয়েল। সে কি করছিল তাড়িৎ-চুম্বক তত্ত্ব। কথাটা ছিল কি কোন আধান যদি কোন বৃত্তাকার পথে পরিভ্রমণশীল থাকে তবে সে লাগাতার কি করে শক্তি বিকিরণ করে এবং কোন ব্যাসার্ধের পথে ধাবমান হয় এবং ক্ষুদ্রতম ব্যাসার্ধের পথে দ্রব্যমান হয় এবং এক সময় কোথায় পতিত হয় কেন্দ্রে পতিত হয়। এই জন্য বিজ্ঞানীর বিতর্কে এই মডেলটা কি হয় না বলতো টিকে না। তারপরে দেখো প্লাঙ্কের ধ্রুবকের মান। কার ধ্রুবকের মান প্লাঙ্কের ধ্রুবকের মান আমরা কত জানি বলো 6.626 into 10 to the power minus কত 34, ঠিক আছে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এইখানে তোমাদের অনেকের মনে একটা কনফিউশন থাকে যে প্লাঙ্কের ধ্রুবকের এককে তোমরা কি করো বলো তো একটু উল্টা পাল্টা লাগাও। এটা একটু খেয়াল করো। এককটা আমরা কিভাবে নির্ণয় করব যে অ্যাম্পিয়ার সমান আমরা কি জানি বলো তো NH বাই কত 2 পাই। একটু খেয়াল করো এখানে m তো কক্ষপথের সংখ্যা, পাই তো ধ্রুবক, 2 এগুলোর তো কোনো একক নাই। তার মানে আমি ডাইরেক্ট কি লিখতে পারি বলো তো যে আমি যদি তার এককটা বের করার স্বার্থে, এটা আসলে কোনো সূত্র না, আমি যদি একক বের করার জন্য চেষ্টা করি তাহলে এই সমান আমরা কি পাইলাম অ্যাম্পিয়ার। এম মানে কি বল, বলের একক কি আমরা জানি কেজি, বেগ মানে সরণ বাই সময়, তার একক কি মিটার পার সেকেন্ড, ব্যাসার্ধের একক কি মিটার। তার মানে প্লাঙ্কের ধ্রুবকের এককটা কি আসছে বলতো কেজি মিটার স্কয়ার পার কি বলতো সেকেন্ড, এটা এখানে আসে। কিন্তু মাঝে মধ্যে কি করে এই এককটা একটু অন্যভাবে দেয়। যেমন তোমরা ফিজিক্সে পড়েছো বল F ইকুয়াল টু আমরা কি জানি বলতো এম এ। আমরা জানি বলের একক কেজি, ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাকে কি বলে নিউটন বলে। তার মানে দেখো তো এটাকে আমি একটু সাজিয়ে এভাবে লিখতে পারি কিনা দেখো তো একটু, যে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো মিটার এখানে ছিল দুইটা, আমি লিখছি কয়টা একটা, আরেকটা লিখতে হবে। s ইনভার্স এখানে 1 ছিল, আমি 2 লিখছি, তার মানে আরেকটা কি লিখতে হবে সেকেন্ড লিখতে হবে। এই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার কে আমরা কি লিখতে পারি নিউটন লিখতে পারি, ইনটু মিটার ইনটু কত সেকেন্ড। আবার তোমরা ফিজিক্সে এটাও পড়েছো যে কাজ W ইকুয়াল টু কি জানো Fs, বলের একক নিউটন, সরণের একক মিটার, এই নিউটন মিটারকে কি বলে জুল বলে। তার মানে এই নিউটনের মিটারের পরিবর্তে আমি কি লিখতে পারি জুল ইনটু সেকেন্ড। তার মানে এই কথাটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। কৌণিক ভরবেগের এককটা কি বলতো দুইটা একক কিন্তু থাকে, একটা হচ্ছে কি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, আর একটা কি বলতো জুল সেকেন্ড। আবার এইটাও কার একক বলতো, এটাই কিন্তু প্লাঙ্কের ধ্রুবকের একক। তাহলে অ্যানসারটা হবে কত 6.626 into 10 to the power minus কত 34 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা দেখো তারপরের এমসিকিউ যদি আমি যাই, দেখো L শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রনের শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে যায়। তাহলে তোমরা নিলস বোরের পরমাণু মডেল থেকে এটা আমরা পড়েছি। দেখো এই শক্তি স্তর বা অরবিট, শেল, শক্তি স্তর বা কক্ষপথ, ঠিক আছে না। প্রথমটাকে আমরা বলি বলতো কে, তারপরেরটাকে বলি এল, তারপরেরটাকে কি বলি এম। এবং আমরা আরেকটা কথা শিখেছি, ইলেকট্রন যদি কোন শক্তি স্তর থেকে বলো নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায়, ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে যায় বলো উচ্চ শক্তি স্তরে, তখন শক্তির কি ঘটে শোষণ ঘটে। আবার আমি উল্টা কথাটা যদি বলি উচ্চ শক্তি স্তর থেকে যদি কোন শক্তি স্তরে যায় বলো নিম্ন শক্তি স্তরে যায়, তখন শক্তির কি ঘটে বিকিরণ কিন্তু ঘটে। তার মানে ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে, তার মানে শক্তি স্তর গুলাকে কিন্তু আমরা এভাবে প্রকাশ করি কে এল এম এন। তার মানে দেখো এখন কে থেকে বিকিরণ এল থেকে বিকিরণ ঘটে, তার মানে বিকিরণ যদি সে ঘটায় তখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে। তার মানে কে থেকে কোন কক্ষপথে যাবে বলো এল থেকে কোন কক্ষপথে যাবো বলো তো কে কক্ষপথে, ঠিক আছে। বা কে শেলের অরবিট, শেল, শক্তি স্তর, কক্ষপথ, এগুলা চারটা নামে আমরা রাখতে পারি। দেখো তারপরে কোশ্চেনটা বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায়। এটা মনে রাখবা বোর পরমাণু মডেল দ্বারা শুধুমাত্র একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়। কয়টা মাত্র একটা মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী। তার মানে বোর পরমাণু মডেল দ্বারা আমরা একটা মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কি করতে পারবো বলতো বর্ণালী ব্যাখ্যা করতে পারবো। দেখো এখানে হিলিয়ামের ইলেকট্রন আছে কয়টা বলতো দুইটা, ব্যাখ্যা করা যাবে না। দেখো এখানে হিলিয়াম প্লাস আয়ন, তার মানে দুইটা আছে, একটা ছেড়ে দিছে, তার মানে ইলেকট্রন আছে কয়টা একটা, ব্যাখ্যা করতে পারবো। তার মানে এটাই হবে অ্যানসার। দেখো লিথিয়ামের ক্ষেত্রে তিনটা, একটা চারছে, মানে ওর ইলেকট্রন কয়টা আছে দুইটা, ব্যাখ্যা করতে পারবো না। এখানে লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টা বলতো তিনটা, তার মানে এটাও হবে না। তার মানে এই কথাটা খুব আসে পরীক্ষায়, মাথায় রাখতে হবে বোরের পরমাণু মডেল দ্বারা শুধুমাত্র একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী কি করা যায় ব্যাখ্যা করা যায়। তার মানে এই ক্ষেত্রে হবে কি হিলিয়াম প্লাস আয়নটা। তোমাদের একটু কমেন্টস গুলো আমি পড়ে নেই, দেখি কারো কোনো প্রবলেম আছে কিনা বা তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। আরো ক্লাস চাই, হ্যাঁ সামনের দিকে আরো ক্লাস হবে।
আমরা প্রায় প্রতিদিনই চেষ্টা করব তোমাদেরকে দুই একটা চ্যাপ্টার কি গুছিয়ে দিতে। একদিন হয়তো এমসিকিউ এর ক্লাস হবে, কোনোদিন সিকিউ এর উপরে ক্লাস হবে, বা তোমাদের যে ম্যাথমেটিক্যাল যে চ্যাপ্টার গুলো আছে যেমন 3 নাম্বার চ্যাপ্টার, 6 নাম্বার চ্যাপ্টার, তারপরে কি এসএসসি 27 ব্যাচের ক্ষেত্রে তোমাদের 8 নাম্বার চ্যাপ্টারের, বা এবার 26 ব্যাচের যে শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারটা আছে আর কি সপ্তম অধ্যায় জারণ মান বা জারণ বিজারণ, এগুলো আমরা কি করব বলো প্রত্যেকটা টপিক আমাদের সুবিধাজনক সময়ে কি পেসমেকারের পক্ষ থেকে একটু আয়োজন করার চেষ্টা করব। ঠিক আছে, ক্লাসগুলো পেতে তোমরা সবাই পেসমেকারের সাথে থেকো। আচ্ছা চলো আমরা একটু সামনের দিকে যাই। দেখো এরপরে দেখো ক্রোমিয়ামের m শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে, খুব ইম্পর্টেন্ট এটা। এরকম টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় কি হয় বলতো প্রায়ই আসে। দেখো ক্রোমিয়াম, তাহলে আমরা জানি ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলতো 24 না। ইলেকট্রন বিন্যাস হবে কত 1s2 2s2 2p কত 6 3s2 3p কত 6, তারপরে হয় কত একটু ব্যতিক্রম ধর্মী 4s1 3d কত 5। দেখো এটা হচ্ছে 1 নাম্বার শক্তি স্তরের, 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা কত 4 নাম্বার। প্রথমটাকে বলি k, তারপরেরটাকে বলি l, এটা হচ্ছে কি বলতো m, এটাও কিন্তু m, এখানে কত n। তার মানে m শেলে কয়টা ইলেকট্রন আছে দেখো 2টা প্লাস 6টা। দেখো এখানে আছে কত একটু খেয়াল করো, এখানে কয়টা আছে বলো 2টা, এখানে আছে কয়টা 6টা, আর এখানে আছে 5টা। তার মানে কয়টা ইলেকট্রন আছে বলো 13টা ইলেকট্রন। তার মানে ক্রোমিয়ামের m শেলে কয়টা ইলেকট্রন আছে বলো 13টা। বলছে ম্যাঙ্গানিজ 2 প্লাসের m শেলে কতটি ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে। দেখো আমরা এই কথাটা কিন্তু জানি, ইলেকট্রন প্রবেশ করে কোন নীতিতে, ইলেকট্রন প্রবেশ করে হচ্ছে আউফবাউ নীতিতে। আউফবাউ নীতি, আউফবাউ নীতি মানে কি, যেখানে n প্লাস l এর মান কম সেইখানে ইলেকট্রন কি করে আগে প্রবেশ করে। আর মনে রাখবা ইলেকট্রন বের হয়ে যায় হচ্ছে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হতে। কোথা থেকে বের হয়ে যায় বলো, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা। তার মানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা কেমনে চিনি, যেখানে কি n এর মানটা কি থাকে বেশি থাকে। যেমন দেখো আমি ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা যদি করি একটু খেয়াল করো, এই টাইপের এমসিকিউ খুব আসে তোমাদের পরীক্ষাতে। 1s2 2s2 2p কত 6 3s2 3p কত বলো 6 4s2 3d কত 5। ম্যাঙ্গানিজ 25 হয়ে গেল। এখন দেখো ইলেকট্রন বের হয়ে যায় কি সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে। তার মানে ইলেকট্রন যাবে কোথা থেকে 4s2 থেকে। তার মানে কি ম্যাঙ্গানিজ যদি 2 প্লাস গঠন করে, তার মানে এই 4s2 তে ইলেকট্রন কি হবে না বলতো থাকবে না, এখান থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে। তার মানে আমাকে বলছে কোন শেলে বলতো m শেলে। তার মানে আমি কি দেখতেছি বলতো 6 আর 5 কত বলতো 11, 11 আর 2 কত বলতো 13। তার মানে ওর m শেলে কতগুলো ইলেকট্রন আছে 13টা ইলেকট্রন। এমসিকিউ গুলো খুব ইম্পর্টেন্ট, একটু ভাষায় মনোযোগ দিয়ে একটু প্র্যাকটিস করতে হবে। গাইডেড টেস্ট পেপার এরকম অনেক টাইপের কোশ্চেন তোমরা পাবা। দেখো বলছে Fe3+ আয়নের m শেলে কতটি ইলেকট্রন থাকে। তার মানে Fe বলতে কি বলতো আয়রন। পারমাণবিক সংখ্যা কত জানি আমরা বলো 26। ইলেকট্রন বিন্যাস হবে কি 1s2 2s2 2p কত 6 3s2 3p কত 6 3p 6, তারপরে 3p 6 4s2 3d কত বলতো 6 26 হইল। এখন আয়রন কয়টা ইলেকট্রন ছাড়বে 3টা। তার মানে ইলেকট্রন কোন কোয়ান্টাম সংখ্যা থেকে বের হয়ে যায়, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা। তার মানে দেখো এই 4s থেকে কয়টা যাবে 2টা ইলেকট্রন, 3d থেকে যাবে কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন। তার মানে হবে কি 1s2 2s2 2p কত 6। দেখো 3s2 3p কত বলো 6, তারপরে হইলো কত 3d কত 5। তার মানে কত 6 11 আর 2 কত বলো তো 13। কয়টা ইলেকট্রন আছে 13টা। বলছে আর্গন মৌলের ইলেকট্রন বিন্যাস কত। তার মানে আর্গন কি এর পারমাণবিক সংখ্যা কত 18। ইলেকট্রন বিন্যাসের স্তর কয়টা, আমি ডিরেক্ট 2 স্কয়ার দিয়ে করে ফেললাম, কত হলো 288। তার মানে কয়টা স্তর আছে বলো তো 3টা স্তর। বলছে কি কোনটার ডি অরবিটাল কি বলো তো অর্ধপূর্ণ। যেমন দেখো আমরা জানি কি অর্ধপূর্ণ কি ডি অরবিটাল, ডি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে বলো তো 10টা। তার মানে ডি অরবিটালে যদি 10টা ইলেকট্রন থাকে তখন হবে কি বলো তো পূর্ণ। আর ডি অরবিটালে যদি 5টা ইলেকট্রন থাকে সেটা হবে কি বলো তো অর্ধপূর্ণ। আমি যদি ম্যাঙ্গানিজের সর্বশেষ কক্ষপথটা চিন্তা করি, এটা হবে কত বলো তো 4s2 কত 3d কত 5 না। তার মানে ওর এখানে ডি অরবিটালটা কি বলো তো অর্ধপূর্ণ। জিঙ্কের ক্ষেত্রে হবে কত 4s2 3d কত 10, অর্ধপূর্ণ হইল। কপারের ক্ষেত্রে কত হয় 4s1 3d কত বলতো 10 কিন্তু। আর আয়রনের কত 4s2 3d কত বলতো 6। তার মানে आंसर কি ম্যাঙ্গানিজ। তারপরে দেখো ইলেকট্রন nd5 n+1 s1 ইলেকট্রন বিন্যাস নিয়ম মেনে চলে কোন মৌলটার ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে হবে বলতো, আমরা কিন্তু একটা কথা জানি যে ইলেকট্রন কয় অবস্থায় সুস্থিত, দুই অবস্থায়, একটা হচ্ছে কি বলতো পূর্ণ আর একটা কি বলতো অর্ধপূর্ণ। তুমি একটু আগে তো আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করলাম, ওর ইলেকট্রন বিন্যাসটা সর্বশেষ কক্ষপথটা কি হয় বলতো 4s1 3d কত হয় বলতো 5 হয় না। ক্লিয়ার কথা। দেখো এইখানে কি বলা আছে বলতো n, আমি n এর মানটা যদি কত ধরি বলতো 3 ধরি না।
তার মানে কি এই যে দেখো 3t5 টাকে আমি কি লিখতে পারি nt5 রে এটা কত 4 4 কখন হবে বলো তো n এর সাথে যখন কি করব +1 করব তার মানে 3 + 1 = কত 4 তার মানে এটাকে লিখতে পারি কি বলো তো n + 1 * কত বলো কত s1 তার মানে এটা কার কথা বলা হচ্ছে বলো তো ক্রোমিয়ামের কিন্তু এর কথা আচ্ছা দেখো কপার এর ইলেকট্রন বিন্যাসে কোনটা কি অবস্থা বলো তো কপার এর ইলেকট্রন বিন্যাসে কোনটি কি অবস্থা বলো তো সুস্থিত অবস্থা এখন দেখো কপারের ক্ষেত্রে আমরা কি জানি ও সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা যদি তুমি চিন্তা করো এরকম থাকে আমি যদি একটু শর্ট করে লিখি আর কোন 18 পর্যন্ত হয়ে গেল তার মানে কি বলতো 4s2 কত বলতো 10 না এখন কপার যদি কয়টা ইলেকট্রন ছাড়ে বলতো দুইটা ইলেকট্রন যদি ছাড়ে তার মানে ইলেকট্রনগুলো যাবে কোথা থেকে বলতো 4s2 থেকে তার মানে সর্বশেষ কক্ষপথটা হবে কি বলতো এই যে দেখো 3d কত বলতো 10 এরকম এটা একটু দেখা যাচ্ছে না আমি এখানে কি করলাম একটু লিখে দিলাম তারপরের কোশ্চেন কাটতে একটু যাই দেখো পরমাণুর n শেলে কয়টা উপশক্তি স্তর থাকে তার মানে দেখো আমরা জানি k l m n তার মানে কি k এর ক্ষেত্রে n এর মানটা কত 1 n এর ক্ষেত্রে 2 m এর ক্ষেত্রে কত 3 n এর ক্ষেত্রে কত বলতো 4 তার মানে শক্তি স্তর যদি 4টা হয় উপশক্তি স্তর কয়টা থাকবে বলতো 4টা থাকবে কিন্তু ক্লিয়ার বলছে যে নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে তার মানে কি আমার কার মানটা বের করতে হবে বলতো n + l এর মানটা বের করতে হবে না আর আরেকটা কথা মনে রাখতে হবে SPDF যদি উল্লেখ থাকে তবে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান ফিক্স থাকে কত 0 1 2 3 তার মানে এটা যদি বের করি l এর মানটা কত 3 আর l এর মানটা কত 2 মানে 5 দেখো এটার ক্ষেত্রে l এর মানটা কত 4 p এর ক্ষেত্রে l এর মানটা কত 1 মানে কত 5 দেখো এটার ক্ষেত্রে 4 প্লাস কত 0 4 আর এটার ক্ষেত্রে একটু খেয়াল করো 3 প্লাস কত বলতো p এর ক্ষেত্রে কত 1 3 প্লাস 1 তার মানে কত 4 তার মানে কি দুইটাতেই শক্তির মান কি বলতো সমান তার মানে কি আমরা যদি জানি যদি n + l এর মান সমান হয় তবে যেখানে n এর মান কম সেখানে ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে তার মানে কোথায় প্রবেশ করবে বলতো 3p তে ঠিক আছে বলছে l = 3 হলে প্রাপ্ত উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত তার মানে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা আমরা পড়ছি 2 * 12 + 1 তার মানে হবে কত বলো 4l + কত 2 এখানে n এর মানটা কত আছে 3 4 3 12 আর 2 কত হবে বলতো 14 তার মানে কয়টা ইলেকট্রন থাকবে বলতো 14টা ইলেকট্রন থাকবে ক্লিয়ার আচ্ছা দেখো 4t এর ক্ষেত্রে n + l এর মানটা কত তার মানে n এর মানটা কত বলতো 4 আর d এর ক্ষেত্রে n এর মানটা কত 2 তার মানে মানটা কত হবে 6 ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো সবাই দেখো তারপরে দেখো কোন ইলেকট্রন বিন্যাসটা অধিকতর সুস্থিত মনে রাখতে হবে ইলেকট্রন দুই অবস্থায় সুস্থিত ইলেকট্রন কয় অবস্থায় সুস্থিত বলো দুই অবস্থায় সুস্থিত বা স্থিতিশীল বা কি স্টেবল একটা হচ্ছে কি বলতো পূর্ণ আর আরেকটা কি অর্ধপূর্ণ তাহলে একটু খেয়াল করো আমি এখানে দেখতেছি কি একটু খেয়াল করে দেখো এখানে দিতে 8টা আছে পূর্ণ বা অর্ধপূর্ণ না 9টা আছে পূর্ণ বা অর্ধপূর্ণ না 7টা আছে পূর্ণ বা অর্ধপূর্ণ না এখানে কি ডি অরবিটালটা কি বলতো অর্ধপূর্ণ তার মানে এটা কি হবে आंसर ঠিক আছে হাইড্রোজেনের আইসোটোপ কয়টি সবাই কিন্তু এটা ভুল করো অনেকেরই কিন্তু ভুল করো আমরা জানি মনে রাখবে এই কথাটা হাইড্রোজেনের সর্বমোট আইসোটোপ 60টি হাইড্রোজেনের সর্বমোট আইসোটোপ হাইড্রোজেনের সর্বমোট আইসোটোপ কয়টি 60টি এর মধ্যে আমরা যদি বলে প্রকৃতিতে কয়টা পাওয়া যায় প্রকৃতিতে কিন্তু 3টা পাওয়া যায় প্রকৃতিতে কয়টা পাই আমরা 3টা তার মানে বাকিগুলো আমাদের কি কি করতে হবে বলতো ল্যাবরেটরি বা গবেষণাগারে কি করতে হবে প্রস্তুত করতে হয় কয়টা 4টা অনেকেই 3টা লাগাও না যদি বলে হাইড্রোজেনের আইসোটোপ কয়টি आंसर হবে কয়টা বলতো 60টি বলছে হাইড্রোজেনের কয়টা আইসোটোপ ল্যাবরেটরিতে প্রস্তুত করতে হয় যে অলরেডি আমি লিখে রাখছি কয়টা প্রস্তুত করতে হয় বলো 4টা ক্লিয়ার আর এই যে দেখো আচ্ছা পরের স্লাইডে আমরা যাই এগুলো নিয়ে আরো কিছু কোশ্চেন আছে দেখো হাইড্রোজেনের কোন আইসোটোপটিতে একটি মাত্র কি আছে বলতো নিউট্রন আছে মনে রাখবা পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে এর মধ্যে একটা মৌল হচ্ছে হাইড্রোজেন এটাকে আমরা কি প্রকাশ করতে পারি বলতো 1 না এটাতে কি নাই বলতো কোনো কি নাই নিউট্রন নাই তার মানে কি হাইড্রোজেন একটা মৌল যার কি নাই বলতো নিউট্রন নাই কিন্তু এখানে বলছে হাইড্রোজেনের কোন আইসোটোপে একটি মাত্র নিউট্রন আছে তাহলে হাইড্রোজেনের 60টা আইসোটোপ আছে কিন্তু হ্যাঁ এর মধ্যে যে প্রকৃতিতে যে 3টা পাই আইসোটোপের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এক থাকার ভর সংখ্যা কি হয় ভিন্ন হয় দেখো এই যে প্রথম যেটা আছে এটাকেই বলে হাইড্রোজেন বা প্রোটিয়াম বলে কি বলে এটাকে হাইড্রোজেন বা প্রোটিয়াম তারপরে 1 2 যেটা আছে এটাকে বলে ডিউটেরিয়াম এই ডিউটেরিয়াম দ্বারাই কি তৈরি করে ভারী পানি তৈরি করে কিন্তু তারপরে যেটা আছে বলতো ট্রিটিয়াম তার মানে দেখো এখানে ডিউটেরিয়াম আছে আমি ডিউটেরিয়ামের কথা যদি চিন্তা করি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে কত বলতো 1 তার মানে একটা মাত্র নিউট্রন আছে কোনটাতে বলতো ডিউটেরিয়ামে ট্রিটিয়ামে আছে 2টা নিউট্রন এর নিউট্রন কয়টা আছে 2টা
প্রোটিয়ামে কি নাই বলতো? নিউট্রন নাই। আর কি বলছে? ক্যালিয়াম। ক্যালিয়াম বলতে পটাশিয়াম। 9 কত 19 কত? পটাশিয়ামের ভর সংখ্যা কত হয়? 39। এর কথা পটাশিয়ামের ল্যাটিন নামটাই কি? ক্যালিয়াম। তারপরে দেখো হাইড্রোজেন মূলটার সর্বশেষ আইসোটোপটা নিউট্রন সংখ্যা দেখো এখানে তো 3টা, আমি যদি আরো 4টা আইসোটোপের কথা যদি চিন্তা করি ওর দেখো প্রত্যেকটার ক্ষেত্রে ভর সংখ্যা কত হবে? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত হবে? ভর সংখ্যা এটা যেহেতু 3 হইছে, এটা 4, এটা 5, এটা 6, এটা কত? 7। তার মানে কি সর্বশেষ মানে এইটা নিউট্রন সংখ্যা যদি তোমার কাছে চাই তার মানে 7 - 1 সমান आंसर কত হবে বলো? 6। ক্লিয়ার? এতটুকু পরীক্ষায় কিন্তু খুব কোশ্চেন আসে, ঠিক আছে? আচ্ছা দেখো আমি সামনে যাওয়ার আগে বাকি জিনিসগুলো পড়ানোর আগে তোমাদের কমেন্টস গুলো একটু দেখে নেই, দেখি কারো কোনো প্রবলেম আছে কিনা বা কোনো ক্লাসের ব্যাপারে কোনো মন্তব্য আছে কিনা। চলো আমরা সামনের গুলা শুরু করি একটু। দেখো কোন মৌলের একটি পরমাণুর ভর এত হইলে তার আপেক্ষিক পারমাণবিক ভর চাইছে। কি চাইছে? আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে সূত্রটা একটু আগে আমি লিখছিলাম যে আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর সমান সূত্র থাকে উপরে কি মৌলের একটা পরমাণুর ভর কত আছে? 3.16 into 10 to the power minus কত? 23। আর নিচে কি থাকে? একটা কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ ভর 1.66 into 10 to the power minus কত? 24। ক্যালকুলেশনটা করলে আমরা आंसरটা পেয়ে যাব 3.16 into 10 to the power minus কত? 23 ভাগ হচ্ছে 1.66 into 10 to the power minus কত? 24। आंसरটা আসে দেখো 19.03। তার মানে কি হবে आंसर? 19। দেখো ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, একটা ক্লোরিন 35 আর একটা কত? 37 শতকরা পরিমাণ। মনে রাখবা ক্লোরিনের যে দুইটা আইসোটোপ আছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই, ভর সংখ্যা কত ভিন্ন? এটা 35 এটা 37। মনে রাখবা ক্লোরিন 35 এর পরিমাণ হচ্ছে শতকরা 75% পাওয়া যায়, 37 কত পাওয়া যায়? 25। অনেকেই কিন্তু এটা ভুল করবা। কেন ভুল করবা? দেখো প্রথমে কি আছে? 37 আছে, তার মানে আগে কত পার্সেন্ট দিতে হবে? 25%, তারপরে কত? 75। অনেকেই কিন্তু 75-25 লাগাবা, সেই ক্ষেত্রে কি হবে? একটু ভুল হবে। দেখো কোনটির আপেক্ষিক আণবিক ভর বেশি? তার মানে সালফিউরিক অ্যাসিডটা যদি বের করি, দেখো এটা কত জানি আমরা বলতো? 98 জানি। এটা যদি বের করো 48 আর 14 কত বলো? 62 আর 1 কত? 63। এখানে হইলো কার্বনিক অ্যাসিড দেখো 48 আর 12 60 আর 2 কত? 62। এটা কত বলো? 36.5। তার মানে কার আপেক্ষিক আণবিক ভর বেশি? সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে? টেকনেশিয়াম 99 এর লাইফ টাইম কত ঘন্টা? 6 ঘন্টা। মনে রাখতে হবে এটা কি আইসোটোপ বলে? বলো নিরাপদ আইসোটোপ বলে। কেন নিরাপদ আইসোটোপ বলে? কারণ ওর লাইফ টাইমটা কি বলতো? কম। 6 ঘন্টা পরে সে কি হয়ে যায়? ইনঅ্যাক্টিভ হয়ে যায়। দেখো থাইরয়েড ক্যান্সার কোষকলা ধ্বংস করার জন্য নিচের কোন আইসোটোপটা ব্যবহার করা হয়? ঠিক আছে? গলকণ্ড বা থাইরয়েড গ্রন্থির চিকিৎসায় কোনটা ব্যবহার করি বলতো? আয়োডিন 131। কোবাল্ট 60 কোথায় ব্যবহার করি? ক্যান্সারের চিকিৎসায়। দেখো ফসফরাস 32 কোথায় ব্যবহার করি? রক্ত স্বল্পতা বা লিউকোমিয়ার ক্ষেত্রে। রক্ত স্বল্পতা বা লিউকোমিয়া। আর টেকনেশিয়াম 99 এর কথা তো বললামই, রোগ শনাক্তকরণে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে? তারপরে কোন আইসোটোপটার কি ব্যবহার এগুলো একটু কি করতে হবে? মাথায় রাখতে হবে, পরীক্ষায় কি আসে কিন্তু ঘুরায় ফিরে। দেখো তারপরে কোশ্চেনটা আধান শূন্য কণিকা কি? আমরা জানি কি আধান নিরপেক্ষ কি? এই যে দেখো ইলেকট্রনের আধানটা কি নেগেটিভ, প্রোটনের আধানটা কি বলো? পজিটিভ, আর নিউট্রনটা কি বলো? আধান শূন্য। তার মানে आंसर হবে কত? 3 নাম্বার। দেখো আয়রন 26 56, ওর ভর সংখ্যা কত? 56। হ্যাঁ ভর সংখ্যা 56, ঠিক আছে। ওর ইলেকট্রন সংখ্যা 26। তো দেখো প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা হয়, কিন্তু সে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? 2টা। তার মানে কি ওর ইলেকট্রন সংখ্যা কত বলো তো? 24 হয় না। নিউট্রন সংখ্যা কত? 56 থেকে 26 বাদ দেব কত? 30। তার মানে आंसर হবে কত বলো? 1 আর কত? 3। দেখো তারপরে x হচ্ছে কি 24 52, তার মানে আমি বুঝতে পারতাছি এটা কি বলতো? ক্রোমিয়াম। প্রথম কথাটাই ভুল দিছে, প্রতীক কি সি ও না ভুল। ডি অরবিটাল অর্ধপূর্ণ। হ্যাঁ ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? একটু আগেই দেখলাম 4s1 3d কত? 5। আর নিউট্রন সংখ্যা কত? 28। তুমি 52 থেকে 24 বাদ দাও কত আসে বলো? 28 কিন্তু আসে। তার মানে आंसर হবে কত বলো তো? 2 আর 3 কিন্তু आंसर আমার। ঠিক আছে? দেখো x এর তারপরে দেখো পরমাণুতে ইলেকট্রন কোন কক্ষপথে ঘুরে বলো তো? বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এটা বোর পরমাণু মডেল থেকে কিন্তু আমরা পড়ছি যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধে অনুমোদিত কোন কক্ষপথে ঘুরে? বৃত্তাকার কক্ষপথে ঘুরে। হ্যাঁ পরবর্তীতে এটা আবিষ্কার হয়েছে কোন কক্ষপথগুলোতে ঘুরতে পারে? তারা উপবৃত্তাকার কক্ষপথগুলোতে ঘুরতে পারে। এবং কেন্দ্রমুখী বল কি করে বলো তো? অনুভব করে। এটাও কি বলো তো? সঠিক।
আমরা পড়ছি কিন্তু যে রাদারফোর্ডের পরমাণু মডেলে ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনের মাঝখানে কি বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এবং ঘূর্ণায়মান ইলেকট্রনের মাঝখানে যে কেন্দ্রাতিক বল, এইটা কি হয় বলতো, পরস্পর কি হয়, সমান হয়। তার মানে তিনটাই হবে কিন্তু আমার অ্যান্সার। দেখো তারপরে দেখো তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়ানের ক্ষেত্রে ওর লাইফ টাইম কত ঘন্টা, 6 ঘন্টা। সত্য কথা। দেখো বিটা রশ্মি নির্গমন করে না, এটা থেকে কোন গামা রশ্মি শনাক্তকরণ ক্যামেরার মাধ্যমে এটা কি করতে হয় বলতো, ডিটেক্ট করতে হয়, আক্রান্ত স্থানের ছবি তুলতে ব্যবহৃত হয়। তার মানে কি বলতো, 1 আর 3। 2 নাম্বার কথা কি দেওয়া আছে, বল দেওয়া আছে। দেখো অবিভাজ্য ক্ষুদ্রতম কণাকে ডেমোক্রিটাস কি নাম দেন, কি নাম দেন বলতো, অ্যাটম। অ্যাটম মানে কি, যাকে আর কি করা যায় না, ভাঙা যায় না, যাকে আর ভাঙা যায় না। আমি যদি সিম্পলি বলি কি, অবিভাজ্য। চককে ভাঙলে কয়টি মৌল পাওয়া যায়, চকে তুমি যদি তার সংকেতের কথা যদি চিন্তা করো, কি ক্যালসিয়াম কার্বনেট, তার মানে কয়টা মৌল পাচ্ছি, ক্যালসিয়াম একটা, কার্বন একটা, অক্সিজেন একটা, কয়টা মৌল পাওয়া যাচ্ছে বলো, কয়টা মৌল, 3টা। ক্লিয়ার, বুঝতে পারছি? এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। দেখো তারপরে যে কোশ্চেনটা, ক্যালসিয়াম ফসফেটের একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান, কি আছে, ক্যালসিয়াম Ca, ফসফেট, ফসফেট একটা যৌগমূলক, PO4 কত, 3-। দেখো ওর যোজনী কত, 2। আর যৌগমূলকের ক্ষেত্রে তার আধান সংখ্যায় তার কি হয়, যোজনী হয়, আর যোজনী কি করে, বিনিময় করে। তার মানে হবে কত, Ca3, PO4 কত বলো, 2। একটু খেয়াল করো, এখানে 4টা আর একটা, কয়টা হলো, 5টা। এখানে আছে কত, 3টা, প্লাস এখানে দেখো 5 ইন্টু কত, 2, 10। তার মানে ওর একটা অণুতে কয়টা পরমাণু আছে বলো, 13টা পরমাণু আছে। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম ফসফেটের একটা অণুতে কতটি পরমাণু আছে, 13টি পরমাণু বিদ্যমান। দেখো তারপরে X একটা মৌলের কি দেওয়া আছে, প্রতীক। তার দেখো প্রোটন সংখ্যা কত, P, ভর সংখ্যা Q। ঠিক আছে। আচ্ছা দেখো আয়নে ইলেকট্রন সংখ্যা, তার মানে ইলেকট্রন সংখ্যা কি, প্রোটন সংখ্যায় কি হয় বলতো, ইলেকট্রন সংখ্যা হয়। কিন্তু দেখো ও কি করছে, n সংখ্যক ইলেকট্রন কি করছে, দান করছে। তার মানে এখান থেকে কি করতে হবে, মাইনাস করতে হবে। তার মানে ওর ইলেকট্রন সংখ্যা হবে কত বলো, P মাইনাস কত n। নিচের কোনটি সূর্যের আধান, দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু আমরা পড়ছি এটা। ঠিক আছে, যে সৌরজগতের গ্রহগুলা কি নিরপেক্ষ, আধান নিরপেক্ষ। তার মানে এটা आंसर হবে কি, নিরপেক্ষ। ক্লিয়ার, অন্য কোনো কিছু কিন্তু দাগানো যাবে না। দেখো কোথায় ইলেকট্রন ঘূর্ণায়মান, কোথায় থাকে বলতো, অরবিটে। ঠিক আছে, বোর পরমাণু মডেল থেকে আমরা পড়েছি এটা, যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে, যেগুলাকে কি বলে, 4টা নামে ডাকি আমরা, অরবিট, শেল, শক্তি স্তর বা কি কক্ষপথ। তার মানে কোথায় ইলেকট্রন ঘূর্ণায়মান, आंसर হবে কি বলতো, অরবিটে। দেখো প্লাঙ্ক ধ্রুবকের একক কি, আমি ক্লাসের শুরুতে এটা কি করছি তোমাদেরকে ডিসকাস করে দিয়েছি। ঠিক আছে, এককটা হবে কি, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, অথবা আরেকটা একক কি তার, জুল সেকেন্ড। একটু প্রথম দিকে আমি এটা কি করছি, কৌণিক ভরবেগের ম্যাথ করানোর সময় তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো সামনের দিকে যাই আমরা। দেখো বোর পরমাণু মডেল থেকে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ কত, তুমি একটা সূত্র পড়েছো, সূত্রটা এরকম ছিল কি, E ইকুয়াল টু কত, hc বাই কত ল্যামডা। তার মানে হবে কত, hc বাই কত ল্যামডা। ঠিক আছে, তারপরে দেখো একটা ক্যালকুলেশন আসছে, বিকিরিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত ন্যানোমিটার হলে এর ফ্রিকোয়েন্সি কত। তার মানে আমি জানি কি সূত্রটা হচ্ছে E সমান কত, h নিউ। তার মানে আমি যদি ফ্রিকোয়েন্সির মানটা বের করতে চাই, E ইকুয়াল টু হবে E বাই কত, h হবে। এখন E যদি এর মানটা যদি বের করতে চাই, সূত্র হবে কি, hc বাই কত বলতো, ল্যামডা না, h মানে প্লাঙ্কের ধ্রুবক, মান কত, 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত, 34। c মানে আলোর বেগ কত, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। আর ল্যামডা কোন এককে আছে দেখো তো, ন্যানোমিটার। ন্যানোমিটারটা মিটার করলে কি করতে হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 9 দ্বারা কি করতে হবে বলতো, গুণ করতে হবে। দেখো আমি একটু ক্যালকুলেশনটা করি, এখানে 486.7 ইনটু কত, 10 টু দি পাওয়ার মাইনাস কত, 9। দেখো 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইনটু 3 ইনটু কত, 10 টু দি পাওয়ার 8। আচ্ছা এটাকে ভাগ করব কত দ্বারা, 486.7 ইনটু কত, 10 টু দি পাওয়ার কত, 9। দেখো এখানে পাচ্ছি হচ্ছে আমি 4.08 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত, 37। এটা কার মান, শক্তির মান কত, 4.08 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 37। ভাগ করতে হবে কি, প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কি 34 দ্বারা। তাহলে ভাগ করব 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত, 34। তার মানে কত আসে, আসে হচ্ছে 6.163 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত, এখানে আমার দেখাচ্ছে -4 আসতেছে, কিন্তু এখানে এরকম 6.163 ইনটু কত, 10 টু দি পাওয়ার কত। হ্যাঁ, তার মানে এখানে হয়তো কোনো মিস্টেক হইতে পারে। ঠিক আছে, তার মানে এটা হবে आंसर।
আর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের একক আমরা কি জানি বলতো হার্টজ কিন্তু ঠিক আছে দেখো কোন অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা উপশক্তি স্তর বা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত 2 × 12 প্লাস কত 1 তার মানে এটা হবে আমার आंसर ঠিক আছে প্রতিটি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা है 2 × 12 প্লাস 1 তার মানে আমি যদি গুণ করি কত হবে বলো 4l প্লাস কত 2 आंसर হবে কত 4l প্লাস কত 2 ক্লিয়ার আচ্ছা দেখো জিঙ্কের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস কোনটি তার মানে আমরা কি জানি জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত জানি বলো তো 30 না আমি যদি ওর ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p কত 6 3s2 3p কত 6 4s2 3d কত 10 স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস সে যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় তার মানে ইলেকট্রনটা কোন জায়গা থেকে যাবে বলো তো 4s2 থেকে যাবে না তার মানে কি তার ইলেকট্রন বিন্যাসটা হবে কত তার মানে 4s2 থেকে যদি যায় তার মানে 4s0 হবে 3d কত হবে বলো তো 10 কোথায় আছে এটা দেখো 4s0 3d 10 তার মানে এটা কি তার স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস ঠিক আছে দেখো কপার প্লাস আয়নের ডি উপশক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন আছে এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা কোন উপস্তরে ডিটা বলছে কিন্তু তাহলে দেখো কপার কত 30 ইলেকট্রন বিন্যাস কি জানি আমি 1s2 2s2 2p6 3s2 3p কত বলো 6 তারপরে হবে কত 4s1 3d কত বলো তো 10 এখন সে যখন একটা ইলেকট্রন ছাড়ে ইলেকট্রনটা সরি এখানে কত হবে 1 প্লাস সে যখন একটা ইলেকট্রন ছাড়ে ইলেকট্রনটা যাবে কোথা থেকে 4s2 থেকে তার মানে তার ডি উপশক্তি স্তরে বা উপস্তরে কয়টা ইলেকট্রন থাকবে বলো 10টা ইলেকট্রন থাকবে ঠিক আছে দেখো এরপরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট তোমাদের স্কুলের পরীক্ষাতে প্রায়ই কিন্তু এই কোশ্চেনটা দেয় একটু খেয়াল করো এটা আমি একটু বুঝিয়ে দিই দেখো Fe2+ আয়নের ইলেকট্রন বিন্যাসে কয়টি ইলেকট্রন বেজোড় অবস্থায় আছে তার মানে আবার কার ইলেকট্রন বিন্যাস করতে হবে বলো আয়রন পারমাণবিক সংখ্যা কত 26 ইলেকট্রন বিন্যাস কত 1s2 2s2 2p কত 6 তারপরে কত 3s2 3p কত 6 তারপরে হবে কত বলো 4s2 3d কত 6 ক্লিয়ার 26 হলো Fe কত প্লাস 2 প্লাস 2 প্লাস যখন হয় তখন ইলেকট্রনটা তার কোথা থেকে চলে যাবে বলো 4s2 থেকে যাবে তার মানে হবে কি 1s2 2s2 2p কত 6 3s2 3p কত 6 ঠিক আছে তারপর আবার রয়ে গেল কি বলো তো 3d 6 রয়ে গেল না এখন আমরা কি জানি s এর জন্য অরবিটাল একটা p এর জন্য অরবিটাল তিনটা d এর জন্য অরবিটাল কয়টা হয় পাঁচটা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কয়টা ইলেকট্রন আছে ছয়টা না তাহলে ইলেকট্রনগুলো প্রথমে কি হয় বলতো সিঙ্গেলি প্রবেশ করে না তার মানে পাঁচটা অরবিটালে পাঁচটা ইলেকট্রন গেল এখানে কয়টা ইলেকট্রন আছে ছয়টা তার মানে কি এই চারটা ইলেকট্রন কি অবস্থায় আছে বলতো বেজোড় অবস্থায় আছে টু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যদি বলে Fe2+ এ বেজোড় ইলেকট্রন কয়টি আছে মানে आंसर কয়টি হবে বলো কয়টি হবে চারটি ক্লিয়ার এই টাইপের এমসিকিউ তোমাদের স্কুলের পরীক্ষাতে কিন্তু দিতে পারে বা ইভেন বোর্ড পরীক্ষাতে আসতে পারে ঠিক আছে চলো একটু সামনের দিকে যাই আমরা প্রায় শেষের দিকে চলে আসছে দেখো প্রকৃতিতে নাইট্রোজেনের দুইটা আইসোটোপ নাইট্রোজেন 14 এবং 15 শতকরা পরিমাণ হচ্ছে কত 98.76 এবং 1.34 হলে নাইট্রোজেনের পারমাণবিক বল কত ঠিক আছে তার মানে আইসোটোপের শতকরা হার থেকে গড় আপেক্ষিক পারমাণবিক বল নির্ণয়ের সূত্রটা আমরা এরকম পড়ছিলাম দুইটা আইসোটোপ আছে বা তিনটা আইসোটোপ আছে M1 M2 M3 এটার পরিমাণ মনে করো A%, এটার পরিমাণ B%, এটার পরিমাণ কত C%, তখন সূত্রটা কি পড়ছিলাম আমরা M1A প্লাস কত M2B প্লাস M3 কত বলো তো C নিচে কত দ্বারা ভাগ করতে হয় 100 দ্বারা ভাগ করতে হয় তার মানে ওর দেখো কয়টা আইসোটোপ আছে দুইটা 14 এর পরিমাণ আছে কত 14 * 98.76 প্লাস 15 * 1.34 ভাগ করতে হবে সূত্রের কত দ্বারা 100 দ্বারা আমি ক্যালকুলেশন করলে आंसर পেয়ে যাব দেখো 14 * 98 কত 76 প্লাস 15 * 1. কত 34 ভাগ করতে হবে কত 100 দ্বারা आंसर আসে কত 14.0 পেয়ে যায় দেখো এটা आंसर সালফারের সঠিক সংকেত কি একটু মনে রাখতে হবে সালফারের সঠিক সংকেত হচ্ছে অ্যাসিড খুব আসে কিন্তু পরীক্ষায় ফসফরাসের অণুর সঠিক সংকেত কি P4 ঠিক আছে আর আরেকটা কিন্তু জানি যে অক্সিজেনের ক্ষেত্রে O2 ফর্মে থাকতে পারে অক্সিজেনটা কিন্তু এভাবেও থাকতে পারে O3 তখন সেটাকে কি বলে ওজন ওর গাঠনিক সংকেতটা কিন্তু প্রায় তোমাদের দিতে পারে যদিও গাঠনিক সংকেত আসলে পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে দেখো প্রত্যেকটা অক্সিজেনের যোজনী কত হচ্ছে 2 ঠিক আছে নিচের কোনটি নাইট্রোজেন অণুর সংকেত কি N2 কেন N2 তোমরা যখন ষষ্ঠ অধ্যায় পড়ছো তখন অ্যাভোগাড্রোর সূত্র থেকে কিন্তু একটা অনুসিদ্ধান্ত আসছে অনুসিদ্ধান্তটা কি নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত অন্যান্য মৌলিক গ্যাসের অণুসমূহ কি দ্বিপরমাণুক অর্থাৎ তাদের একটা অণুতে কয়টা পরমাণু বিদ্যমান দুইটা পরমাণু বিদ্যমান কোনগুলো এগুলা হাইড্রোজেন নাইট্রোজেন তারপরে কি অক্সিজেন ফ্লোরিন তারপরে কি বলতো ব্রোমিন তারপরে কি বলতো আয়োডিন
ক্লিয়ার কথা? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, ক্লিয়ার? এগুলোর ক্ষেত্রে ওরা কি দ্বিপরমাণু, তার মানে নাইট্রোজেন অণুর সংকেত হবে কি N2। বলছে কোনটির প্রতীক এবং সংকেত একই? দেখো আয়োডিন, আয়োডিনের প্রতীক হচ্ছে I, সংকেত কত? I2, তার মানে সেম হবে না। ব্রোমিনের প্রতীক হচ্ছে Br, সংকেত হচ্ছে কত? Br2। ঠিক আছে, প্রতীক এবং সংকেত একই হইল না। দেখো অক্সিজেনের প্রতীক হচ্ছে O, সংকেত হচ্ছে কত? O2, একই না। তার মানে এটা কি হবে বলতো? সিলিকন হবে। সোডিয়াম কার্বনেটের অণুতে কয়টা মৌল বিদ্যমান? দেখো কয়টা মৌল, একটা আছে সোডিয়াম, একটা আছে কার্বন, আর একটা আছে অক্সিজেন। তার মানে কয়টা মৌল বিদ্যমান বলতো? 3টা মৌল বিদ্যমান। যদি বলতো এর একটা অণুতে কয়টা পরমাণু বিদ্যমান, তখন কি হইতো বলো? 2 + 1 + কত? 3। তার মানে 3 + 3 কত হইছে বলো? 6। ক্লিয়ার? আচ্ছা দেখো এরপর একটা কোশ্চেন আসছে, P4 এর 15টা অণুর মধ্যে নিউট্রন সংখ্যা কত? তার মানে ফসফরাস আমরা কত জানি বলো? 15 কত? 31 না? তার মানে কি একটা অণুর মধ্যে নিউট্রন সংখ্যা কত? 31 মাইনাস কত বলতো? 15। তার মানে নিউট্রন সংখ্যা হইল কত? 16 না? তাহলে ওর সঠিক সংকেত কি P4 না? তার মানে P4 এর ক্ষেত্রে আমার নিউট্রন সংখ্যা কত? 64 না? তার মানে একটা অণুতে নিউট্রন সংখ্যা কয়টা? 64টা। এখন কয়টা অণু বলছে আমাকে বলতো? 15টা অণু বলছে না? তার মানে 64 ইনটু কত বলতো? 15। এটাই হবে কি আমার অ্যানসার? তাহলে 64 ইনটু কত? 15। তাহলে অ্যানসার হবে কত? 960। ঠিক আছে, দেখো রাদারফোর্ডের মডেলের ভিত্তি কোন পরীক্ষা? কোন পরীক্ষা বলতো? আলফা কণা পরীক্ষা। এই যে দেখো হিলিয়াম 24 ত্রিতনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসটাকে আমরা কি বলি বলতো? আলফা কণিকা বলি। বলছে নিচের কোন সেটটা আইসোটোন? তার মানে আইসোটোনের শেষে কি আছে? দন্তান্ন আছে। মনে রাখবা আইসোটোনের ক্ষেত্রে কি সমান থাকে? নিউট্রন সংখ্যা সমান। কি সংখ্যা সমান? নিউট্রন সংখ্যা সমান। কি সংখ্যা সমান? নিউট্রন সংখ্যা। দেখো তো এখানে আমি যদি 14তে 6 মাইনাস করি কত হয়? 8। আবার 16তে যদি 8 মাইনাস করি 8। তার মানে এখানে কি নিউট্রন সংখ্যা কি সমান? দেখো কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের ভর কত? একটু আগে পড়ে আসছে 1.66 × 10⁻⁻ কত? 24 গ্রাম। ক্লিয়ার কথা? আচ্ছা দেখো আমি আরেকটু তোমাদের কমেন্টস গুলো একটু পড়ে নেই, আমরা একেবারে ক্লাসের শেষের দিকে। আর কয়েকটা এমসিকিউ আছে। দেখো কারো যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কনফিউশন থাকে বা ক্লাসের ব্যাপারে কোনো মতামত থাকে, তোমরা ক্লাসে একটু জানাতে পারো। কারো কোনো এমসিকিউ বুঝতে কোনো প্রবলেম হলে এটাও আমাকে একটু জানাইতে পারো। আলবিরা মেহেরিন আপু বলতেছো ভাইয়া 4th চ্যাপ্টারের ক্লাস চাই। হ্যাঁ আপু ইনশাআল্লাহ 4th চ্যাপ্টারের উপর আমি দুইটা ক্লাস নিব। এমসিকিউ গুলো যা আছে তোমাদের A to Z সলভ করে দেব। আবার সিকিউ গুলোর উপরেও কি করব? আমি একটা ক্লাস নেব। সামনে 4th চ্যাপ্টারের উপরে আমি দুইটা ক্লাস নেব। তোমাদের যে চ্যাপ্টার গুলো আছে আসলে আপাতত আমরা কি করবো? একটু 26 বছরের কথা চিন্তা করে ওদের শর্ট সিলেবাসের যে চ্যাপ্টার গুলো আছে এগুলো কভার করে তারপরে আমরা কি করব? বাকি 27 বছরের বাকি যে চ্যাপ্টার গুলো আছে এগুলো আমরা ধাপে ধাপে কি করব? ক্লাস দেওয়ার চেষ্টা করবো আমাদের সুবিধাজনক সময়। দেখো তারপর একটা কথা আছে, কোনটি ফসিলের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়? কোনটা ব্যবহৃত হয় বলতো? কার্বন 14। ক্লিয়ার? কয়েকটা আইসোটোপের কথা একটু মনে রাখতে হবে। তার মানে কার্বন 14 এটা কি ফসিল বা পৃথিবীর কি বয়স নির্ধারণে ব্যবহৃত হয়? পৃথিবীর বয়স নির্ধারণে বা ফসিলের বয়স নির্ধারণে কি হয়? ব্যবহৃত হয়। দেখো আয়োডিন 131 এটা কোথায় ব্যবহৃত হয়? গলগণ্ড বা থাইরয়েড গ্রন্থির চিকিৎসায়। গলগণ্ড বা, আমি একটু বিস্তারিত লিখে দিতেছি এখান থেকে পড়ে নিবা। গলগণ্ড বা থাইরয়েড গ্রন্থির কি চিকিৎসায়। তারপরে দেখো কোবাল্ট 60 এটা কিসে ব্যবহৃত হয়? ক্যান্সারের চিকিৎসায়। ক্যান্সারের চিকিৎসায়। তারপরে দেখো আমি যদি এটা বলি ফসফরাস 32 এটা কি রক্ত স্বল্পতার চিকিৎসায় ব্যবহৃত হয়। রক্ত স্বল্পতাটাকে আমরা কি বলি বলতো? লিউকোমিয়া। রক্ত স্বল্পতা বা লিউকোমিয়ার চিকিৎসায় কোনটা ব্যবহৃত হয়? ফসফরাস কত? 32 কিন্তু ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু কি করতে হবে বলো? মাথায় কিন্তু তোমাদের রাখতে হবে। এছাড়া বইয়ে নাই, এগুলো পরীক্ষায় আসে যে প্লুটোনিয়াম 238 এই আইসোটোপটা কোথায় ব্যবহার করা হয়? হার্টে পেসমেকার বসে এই আইসোটোপটা ব্যবহার করা হয়। আরেকটা কথা একটু তোমরা মনে রাখতে পারো, স্ট্রনসিয়াম 89 এটা হচ্ছে হাড়ের ব্যথায় এটা ব্যবহৃত হয়। হাড়ের ব্যথায়। ঠিক আছে, কোবাল্ট 60 আইসোটোপটা যেটা আছে এটা আবার পোল্ট্রি শিল্পেও কি করা হয়? এটার কি আছে? ব্যবহার আছে। তাহলে এই টাইপের আইসোটোপ গুলো একটু বই থেকে পড়ে নিবা। আর এই 2-3টা আমি একটু এডিশনাল বললাম, এগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে, বইয়ে নাই, একটু পড়ে নিতে হবে। দেখো বলছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা কত? পাবনা রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটার সক্ষমতা কত? 2400 কি মেগাওয়াট। তাহলে এটা আমরা কি লিখতে পারি বলতো? 2400 কি এই যে দেখো মেগাওয়াট।
ঠিক আছে না 2400 কি মেগাওয়াট এটা এইভাবে দিতে পারে 2400 ইনটু কত 10 টু দি পাওয়ার কি 6 ওয়াট 2400 আমি কি লিখতে পারি বলতো 24 ইনটু কত বলতো 10 স্কয়ার ইনটু কত এটা এরকমও থাকতে পারে হ্যাঁ 24 ইনটু 10 টু দি পাওয়ার এটা তো কত ওয়াট বলছে যে কোন বিক্রিয়ায় প্রচুর তাপ শক্তি দেখো এখানে এই কথাটা ইম্পর্টেন্ট প্রচুর তাপ শক্তি কোন বিক্রিয়ায় উৎপন্ন হয় বলতো ফিশন বিক্রিয়া যখন বিক্রিয়ায় কিন্তু তাপ উৎপন্ন হয় কিন্তু প্রচুর তাপ শক্তি যদি বলে তখন কি এটা আসলে নিউক্লিয়ার বিক্রিয়া তোমাদের কেমিস্ট্রিতে অষ্টম অধ্যায়ে এই ব্যাপারটা আছে আবার ফিজিক্সেও তোমরা কাজ শক্তি ক্ষমতা যে চ্যাপ্টারটা আছে এখানে ওইরকম পড়বা নিউক্লিয়ার বিক্রিয়া রিলেটেড তাহলে যদি বলে প্রচুর তাপ শক্তি কোন বিক্রিয়ায় ফিশন বিক্রিয়ায় দেখো আমরা আমাদের লাস্ট স্লাইডে চলে আসছে দেখো তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে কোন মৌলগুলোর পরিমাণ নির্ণয় করা যায় তোমার বইয়ে সরাসরি একটা লাইন আছে কার পরিমাণ নির্ণয় করতে পারি নাইট্রোজেন এবং কি বলতো ফসফরাস আর আরেকটা কথা এরকম আমি এখানে স্লাইডে রাখি না এটা একটু মনে রাখতে হবে তোমাদের বইয়ে এরকম একটা লাইন আছে গাইগার মোলার কাউন্টার ব্যবহার করে গাইগার মোলার কাউন্টার ব্যবহার করে তেজস্ক্রিয় রশ্মি পরিমাপ এবং কি করা হয় শনাক্তকরণ করা হয় পরিমাপ এবং শনাক্ত করা হয় তাহলে এই কথাটা একটু মনে রাখতে হবে কোন কাউন্টার গাইগার মোলার কাউন্টার আমরা যদি ইংলিশে বলি এরকম বলতে পারি যে জিএম কাউন্টার এটা ব্যবহার করে আমরা কি করি তেজস্ক্রিয় রশ্মি পরিমাপ এবং কি করতে পারি শনাক্তকরণ করতে পারি ঠিক আছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট এমসিকিউ দেখো উদ্ভিদ কিভাবে বেড়ে ওঠে তা জানতে কোনটা ব্যবহৃত হয় ফসফরাস 32 ঠিক আছে এটার ক্ষেত্রে কি ফসফেটের দ্রবণটা বা তার সলিউশনটা কি করা হয় ব্যবহার করা হয় ঠিক আছে দেখো আয়োডিন 131 এটা তোমরা পড়ছি একটু আগে আমি কিন্তু ক্লিয়ার করছি এটা কিসের বলতো গোলকণ্ড বা কিসের চিকিৎসায় ব্যবহৃত হয় গোলকণ্ড বা থাইরয়েড গ্রন্থির চিকিৎসায় ব্যবহৃত হয় কোবাল্ট 66 একটু আগে ক্লিয়ার করলাম কিসের চিকিৎসায় ব্যবহার করা হয় ক্যান্সারের প্লুটোনিয়াম 238 কোথায় বলতো হার্টে কি পেসমেকার বসাইতে ব্যবহৃত হয় আমাদের প্রতিষ্ঠানের নামও কি পেসমেকারের পক্ষ থেকে কি আমাদের এই ক্লাসটা কিন্তু হচ্ছে ক্লিয়ার তার মানে এতটুকুই ছিল আমার আজকের ক্লাস ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আশা করি এই ক্লাসটা করার মাধ্যমে আমি এই ক্লাসটা তোমাদেরকে এমন ভাবে করানোর চেষ্টা করছি যে তোমাদের বইয়ে যে প্রায় প্রত্যেকটা লাইনে যাতে কভার হয় বা এই ভিডিওটা দেখার মাধ্যমে কি হয় তোমার বইয়ের যে এমসিকিউ গুলো আছে এগুলা সম্পর্কে কি হয় তোমার প্রপার যাতে আইডিয়া হয় কারো যদি কোনো বুঝতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে এই ভিডিওটা যদি তুমি আবার আরেকবার দেখে নাও আশা করি তোমাদের কি হয়ে যাবে প্রবলেমগুলা ক্লিয়ার হয়ে যাবে কারো ক্লাসের ব্যাপারে কোনো কমেন্টস বা কোনো অবজারভেশন থাকলে বা কোন চ্যাপ্টারের উপর তোমরা ক্লাস চাও এরকম কোনো কিছু বলার থাকলে এখন বলতে পারো আমি তোমাদের কমেন্টস গুলো একটু চেক করব কারোর কিছু বলার থাকলে একটু বলো আমি কমেন্ট গুলো তোমাদের চেক করব সামনে কি করবো আমরা অন্যান্য চ্যাপ্টারের উপর শর্ট সিলেবাসের যে চ্যাপ্টার গুলো আছে শীঘ্রই আমরা কি করব তোমাদের ওই চ্যাপ্টার গুলোর উপরেও কি করব ক্লাস দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ক্লিয়ার তাহলে এই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা সবাই পেসমেকারের সাথে দেখো আবার অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম